কি তোমার? প্রাণিশা কিভাবে উত্তর দেবে ভেবে পেল না। আশেপাশে কোনো কলমও নেই যে লিখে দেখাবে। সে অসহায় বোধ করলো খুব ওই মুহূর্তে। তারপর হঠাৎ অয়ন্তী বলে উঠল ওর নামটা। ফুপি, ওর নাম প্রাণেশা। শুধু প্রাণেশা? আর কিছু নেই? তা তো জানি না। তিনিও আবার প্রাণিশাকে জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম কি প্রাণেশা? প্রাণিশা এবারও অসহায় চোখে এদিক সেদিক তাকালো। ফুপি এবার বিরক্ত গলায় বললেন, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কথা বলতে পারো না? প্রাণিশা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কিন্তু ফুপি বুঝতে পারছে না মেয়েটা আসলে কী বোঝাতে চাইলো। তিনি বাকিদের দিকে তাকালেন। তার তাকানোতেই প্রাণিশার চাচি শাশুড়ি বলে উঠলেন, আপা, এখন ওকে ছাড়ো। বাইরে থেকে এসেছো, হালকা কিছু খেয়ে নাও তোমরা, পরে না হয় আস্তে ধীরে সব জানা যাবে। অদ্ভুত, নামটা বলতেও এত সমস্যা। মেয়েটা কথা বলতে পারে না মার্জিয়া, তাই উত্তর দিতে পারছে না। মানে? মানে মেয়েটা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না সে। মিসেস মার্জিয়া অবাক হয়ে একবার প্রাণিশার দিকে তাকিয়ে আবার বাকিদের দিকে তাকালেন। বুঝতে চাইলেন তিনি কিছু ভুল শুনেছেন কিনা, কিন্তু না। এই কথা শুনেও বাড়ির সবাই নির্বিকার, যেন তারা আগেই জানে। প্রাণিশার চোখ ফ্লোরে, অবাক শুধুই তারা তিনজনই। তিনি কয়েক সেকেন্ড সময় নিয়ে ধাতস্থ হয়ে চলে গেলেন ডাইনিংয়ে নাস্তা করতে। কোনো সিন ক্রিয়েট করলেন না, না কোনো প্রশ্ন। সাথে দুই ছেলে মেয়েকেও ডেকে নিয়ে গেলেন, কিন্তু তার গম্ভীর মুখ বলছে এই ব্যাপারে আবার কথা উঠবে। মায়ের সাথে সাথে গেল মেহেরিন আর মাহাদও, কিন্তু তারা এখনও বিষয়টা থেকে বের হতে পারছে না। মাহাদ দেখল সুন্দর সরল চেহারার একটা প্রতিবন্ধী মেয়েকে। সে ভাবছে অন্তিক ভাই একটা বোবা মেয়েকে বিয়ে করলো। চেয়ারে বসতে বসতে বিড়বিড় করে বলল, অদ্ভুত। অতিথিরা খেতে বসেছে, সাথে বাকিরাও। অন্তিকের মা চাচি দীর্ঘদিন পর তাদের ননদ আসবে বলে নানান রকম ডেজার্ট তৈরি করেছেন। সবাই খাচ্ছে। প্রাণিশা শাশুড়ির পাশে পাশেই ছিল, তিনি কিচেনেই যাচ্ছিলেন। প্রাণিশাকেও তার পেছন পেছন আসতে দেখে বললেন, তুমি আমার পেছন পেছন কি করছো? যাও গিয়ে বাকিদের সাথে খেতে বসো। প্রাণিশা মাথা নাড়ে, হাত দিয়ে ইঙ্গিতে বোঝালো সে শাশুড়ির সাথেই খাবে। মিসেস আয়েশা ওর দিকে সোজা দৃষ্টিতে গভীরভাবে তাকালেন। মেয়েটা সরল মিষ্টি চেহারার, দেখলেই মায়া মায়া লাগে। তার নাকি মা নেই, অ্যাক্সিডেন্টেই মারা গেছে। সাথে তার বাক শক্তিও নিয়ে গেছে সেই অ্যাক্সিডেন্ট। বাবার কথা কিছু জানেননি তিনি, মেয়েটা বলেনি। ছোট থেকেই নানা বাড়িতেই থাকতো। মায়ের সাথে সাথে নানা নানিও মারা যাওয়ার পর থেকে মামার কাছেই বড় হয়েছে। এইভাবেই জীবনের প্রায় 18টা বছর কাটিয়ে দিয়েছে। তার মামা মামি হয়তো তাকে বুঝবে, তার প্রতিবন্ধকতা সহ তাকে মেনে নেবে। এমন কারো সঙ্গে দেখে শুনে ওর বিয়ে দিত, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। মামা মামিও মেয়েটাকে ভুল বুঝলো, সাথে তার ছেলেও মেয়েটাকে মানতে চাইছে না। বিয়ের পর একটা সুন্দর সংসার পেতে পারত, কিন্তু এখন দুই কুলি হারালো। তার নিজেরও প্রথমে প্রাণিশাকে ছেলের পাশে মানতে কষ্ট হচ্ছিল, তার রাজপুত্রের মতো ছেলের পাশে একটা বাক প্রতিবন্ধী মেয়ে। ক্ষণিকের জন্য মনে দ্বিধা থাকলেও পরে ঠিকই মেনে নিলেন, কারণ স্বামী স্ত্রীর জুটি সৃষ্টিকর্তা আগেই নির্ধারণ করে রাখেন, সেখানে তিনি না মানার কি। কিন্তু তার ছেলে নিজেই তো মানতে চাচ্ছে না মেয়েটাকে। ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে প্রাণিশাকে সাথে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। শাশুড়ির সাথে সাথে বসলো প্রাণেশা সবার মাঝে। সবাই যার যার মতো খাচ্ছে। মাহাদ, অয়ন্তী, ইসি আর দিতির সাথে গল্প করছে খাওয়ার মাঝে মাঝে, কিন্তু মেহেরিনের গলা দিয়ে যেন খাবার নামছেই না। এই তো সামনেই বসে আছে মেয়েটা। এই মেয়েটা নাকি এখন অন্তিক ভাইয়ের বউ। ভাবতেই বুকের রক্তক্ষরণ হচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে। তার এত বছরের সাধনার মানুষটাকে এত সহজেই পেয়ে গেল এই মেয়েটা। কথা বলতে না পারলেও বেশ সুন্দর, কিন্তু সেও কি কম সুন্দর? তার ওপর কোনো অপূর্ণতা নেই নিজের মধ্যে, তাহলে কেন অন্তিকের পাশে সে নেই আজ? খুব কষ্ট হচ্ছে মেহেরিনের। সে বাকি খাবারটুকু রেখেই উঠে চলে গেল সবার মাঝ থেকে। সবাই যার যার খাওয়া আর গল্পে মেতেছিল বলে কেউ আর খেয়াল করলো না তাকে। তাদের সবার খাওয়া দাওয়ার মাঝে দিগন্ত এলো বাইরে থেকে। সে জানতো তার ফুপি আসবে, তাই হাসপাতাল থেকে চলে এসেছে। সবাইকে ডাইনিং এরিয়াতে দেখে সে ওদিকেই গেল। সেখানে মাহাতকে দেখে সবার আগে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলো। তারপর ফুপিকেই জিজ্ঞেস করলো, কেমন আছো ফুপি? কতক্ষণ হলো এসেছ? এসেছি আরও 1 ঘন্টা আগে, কিন্তু ভাইপোগুলোর একটারও দেখা নাই। তারা হয়তো ফুপিকে গুরুত্বপূর্ণ মনে করে না, তাই আসবে যেন সময় দেয় না।
আরে আরে, রাগ করছো কেন? আমি ছুটি নিয়েছিলাম আজ, কিন্তু হঠাৎই ইমার্জেন্সি কল আসলো, তাই যেতে হলো। বোঝোই তো, ডাক্তারি পেশা মানেই তো ইমার্জেন্সি। কেমন আছিস? আর আরেকজন কই? আমি তো বেশ আছি, কিন্তু আরেকজনের কথা তো বলতে পারছি না। মেহরিন কই? ও আসেনি? দেখতে পাচ্ছি না যে। মাত্রই উঠলো খাওয়া শেষ করে। আচ্ছা, তো বিয়ে শাদির ব্যাপারে কি ভাবছো? তোমার ভাই তো আমাদের না জানিয়ে চুপি চুপি করে নিল। তোমারও কি সেরকম কোনো প্ল্যান আছে নাকি? কি যে বলো না, ওসব চুপি চুপি কাজ আমি করি না। তারপর আবার ইসির দিকে তাকিয়ে বলে উঠল। সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে বউ রুমে তুলব। ইসির এভাবে নিজের দিকে তাকিয়ে এসব বলতে দেখে একটু অস্বস্তি হলো। সে নড়ে চড়ে বসলো। সোজা রুমে, বাড়িতে তুলবেন আগে। দুই ভাইয়ের এমন নির্লজ্জ মার্কার কথা শুনে সবাই বিষম খেল। দিগন্ত ইসির দিকে তাকিয়ে চোখে হেসে বলল, বউ তো বাড়িতেই আছে, শুধু রুমে তোলার অপেক্ষা। তবে সেটুকু বাকিদের কান অবধি গেল না। শুধু মাহাদি শুনল। সে মাথা দুই দিকে নেড়ে হালকা হাসল। তবে ইসির ওর দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে কিছু বলতে দেখে মনে হলো ওকে নিয়েই কিছু বলছে। বাজে লোকটা শুধু তার পিছনেই লাগে, অসহ্য। প্রাণেশা আর দিতি বাড়ির বাইরে বাগানের এক পাশে দোলনায় বসে আছে। তাদের বাগানে নানা রকমের ফুল আছে, একটা বড় কালো গোলাপ গাছও আছে। প্রাণেশার ওখান থেকে একটা ফুল হাতে নেওয়ার খুব ইচ্ছে, কিন্তু দিতি আপু বলেছে ওটা প্রাণেশার স্বামী নামের লোকটার গাছ। তাকে তার প্রিয় দাদার ৬ষ্ঠতম জন্মদিনের দিন উপহার দিয়েছিল কালো গোলাপ গাছটা, কিন্তু এরপর তিনি মারা যান। সে থেকে প্রিয় দাদানের দেওয়া এই উপহারটা সে খুব যত্নে রেখেছেন। ওখান থেকে কেউ ফুল ছিঁড়ুক তা সে পছন্দ করে না। কিন্তু প্রাণেশা এসব কিছু জানে না। দিদি তাকে এত কিছু বলেনি, শুধু বলেছে ওটা তার বড় ভাইয়ের গাছ আর সে কাউকে ওখান থেকে ফুল নিতে দেয় না। কিন্তু প্রাণেশা ঠিক করে রেখেছে ওখান থেকে সে সবার আড়ালে একটা ফুল নেবেই, সাথে কয়েকটা পাতা, আর সেগুলোতে রং লাগিয়ে সে বিশেষ একটা আর্ট করবে তার ক্যানভাসে। প্রাণেশা আর দিদি বাগানের পাশে একটা দোলনায় বসে আছে, এটা সেটা নিয়েই গল্প করছে ওরা। দিদি প্রাণেশার চেয়ে বড়, শুধু প্রাণেশা না, সে ইসির চেয়েও 1 বছরের বড়। দিদি ওদের এসব গল্পগুজবের মধ্যেই কল আসাতে ফোন কানে নিয়ে কথা বলতে বলতে খানিকটা দূরে চলে যায়। প্রাণেশা একাই দোলনায় বসে বসে হালকা দোল খেতে থাকে। ওর পরনে একটা কালোর ওপর সাদা সুতোর কাজ করা 3 পিস আর নিচে একটা সাদা স্কার্ট, খুব স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। দোলনায় বসে হালকা দোল খেতে খেতে সে দেখতে পায় গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে ভিতরে। গাড়িটা থেকে ওর স্বামী নামছে ফোনে কথা বলতে বলতে। সে তাকে অতটা পাত্তা না দিয়ে চোখ সরিয়ে নেয়। বাজের লোকটাকে এমনিতেও তার পছন্দ না। সুদর্শন হলে কি হবে, মেয়েদের একটু সম্মান করতে জানে না। তার খুব মনে আছে এটাই হার্ষি আপুদের ভার্সিটির সেই লোকটা তখন কিভাবে গায়ে পড়েছিল, আর এখন এমন ভাব করে যেন তাকে সহ্যই করতে পারে না। দ্বিমুখী একটা, পরিবারের সবার সামনে সাধু সাজে, অথচ ভিতরে ভিতরে ঠিকই অসভ্যতামি ভরপুর। এসব ভেবে ভেবেই সে ঠোঁটের কোণ বাঁকিয়ে অন্তিককে একটা ভেঙচি কেটে দিয়ে মাথা ঘুরিয়ে নিল। কিন্তু বেচারির ভাবনার ঘোরে থেকে বুঝতেও পারলো না পুরো ব্যাপারটা অন্তিকের নজরে এসেছে। অন্তিক হতভম্ব, ব্যাপারটা কি হলো? সে তো ফোনে জরুরি কথা বলতে বলতে গাড়ি থেকে নামছিল, সাথে নিলয়ও আছে। সেও দেখেছে কিভাবে ওই মেয়েটা তাকে ভেঙচি কেটেছে। নিলয় মনে মনে বিষম খেলো প্রাণেশাকে এমন করতে দেখে। সে কোনা চোখে স্যারের দিকে তাকিয়ে দেখলো স্যার এখনও হতভম্ব চোখে ফোনটা কানে লাগিয়ে প্রাণেশাকে দেখছে। স্যারের অবস্থা দেখে তার খুব হাসি পেল। অন্তিক ভাবছে মেয়েটা তাকে ভেঙচি কাটলো কেন? সে তো বাইরে থেকে এসেছে, না কোনো ঝগড়া হলো মেয়েটার সাথে, না অন্য কিছু, শুধু শুধু নিলয়ের সামনে এইভাবে ভেঙচি কেটে দিল। এমনিতেও কাজের চাপে মেজাজ ঠিক নেই, ব্যক্তিগত জীবন নিয়েও হতাশ, তার উপর এই মেয়ে। তার মাথা গরম হয়ে গেল। গট গট পায়ে হেঁটে সোজা দোলনার বসা প্রাণেশার সামনে গিয়ে দাঁড়ালো। সে শক্ত করে ওর বাহু ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? প্রাণেশা অবাক, ওর চোখ বড় বড় হয়ে গেল। এই লোক এখানে এলো কোত্থেকে? মাত্রই তো বাড়ির সদর দরজা দিকে যাচ্ছিল, আবার জিজ্ঞেস করছে তার সমস্যার কথা। কিন্তু তার আবার কি সমস্যা? সে বড় বড় চোখে জিজ্ঞাসু ভঙ্গিতে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো। অন্তিক ওর কথা বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে বলল, ভেঙচি কাটছিলে কেন বেয়াদব মেয়ে? এই রে, দেখে নিয়েছে তাহলে, এবার কি হবে? বেয়াদব তো বলেই দিয়েছে,
এখন কিছু একটা বলে কেটে না বলে স্টুপিড, ম্যানারলেস এইসবও শুনিয়ে দিতে পারে। না না, কিছু একটা করতে হবে। সে হঠাৎ অন্তিকের ফোনটা নিল ওর অন্য হাত থেকে। ওটা অন করাই ছিল, তাই সমস্যা হলো না। ফটাফট কিছু একটা টাইপ করলো। সে কিছু বলতে যাবে তার আগেই প্রাণিশা তার সামনেই ফোনটা ধরলো। সেখানে লেখা, আমি আপনাকে ভেঙচি কাটছিলাম না, আমার তো আসলে দাঁত ব্যথা, তাই অমন করেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ওটা পড়িয়ে অন্তিক একটু কাছে গিয়ে, স্টুপিড, কোনটা দাঁত ব্যথার কোনটা ভেঙছি বলছি না, তোমার মতো ঘাস খেয়ে চলি। যা ভেবেছিল তাই স্টুপিড বলে দিয়েছে। ওয়েট, হোয়াট? সে ঘাস খেয়ে চলে? প্রাণিশা এবার আর টাইপ করে নয়, বরং ইশারায় বলে, আমি মোটেও স্টুপিড না। আর ঘাস খেয়ে চলেন আপনি, আপনারা সবাই ঘাস খেয়ে চলেন। আপনার ওই বিয়ে, আপনার যাদের সাথে কাজ করেন, আপনারা সবাই ঘাস খেয়ে চলেন। পিয়ে বলার সময় নিলয়ের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সে এখনও গাড়ির ওখানেই দাঁড়িয়ে ওদের ঝগড়াই দেখছে। তার দিকে আঙ্গুল দেখিয়ে কিছু বোঝাতে দেখে থতমত খেয়ে গেল। অন্তিক কিভাবে জানি ওর ইশারা ইঙ্গিতের বলা কথাগুলো বেশ বুঝলো। সে চোখ মুখ কুচকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট, মাথা ঠিক আছে তোমার? একদম ঠিক আছে আমার মাথা, বরং আপনার মাথায় গন্ডগোল। স্টুপিড আপনি। প্রাণিশা যেন সুযোগ পেয়ে অন্তিকের ওপর থাকা সব রাগ একেবারে উগড়িয়ে দিচ্ছে। এবারও প্রাণিশার ইশারা ইঙ্গিতে বলা কথা অন্তিক বুঝতে পারলো, কিন্তু বেশ চড়ে গেল। এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। আরেকটা কথা বললে তুলে আছাড় মারবো একদম। আচ্ছা, এত সহজ? দেখি মারেন আছাড়। অন্তিক এক মুহূর্ত দেরি করলো না, ওর কাছে গিয়ে কোলে তুলে নিল। তারপর গট গট পায়ে পুলের দিকে এগিয়ে গেল। এই মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে, বেশি বাড়াবাড়ি করছে। প্রাণিশা অবাক, এই লোকটা তাকে কোলে নিল কেন? সত্যি সত্যি আছাড় দেবে না তো? হায় আল্লাহ, এবার কি হবে? নিলয় এবার অবাক হলেও চোখ সরিয়ে নিল। আগ্রহে লাগাম টানা দরকার এবার। সে আর ওদিকে না গিয়ে চলে গেল বাড়ির ভেতরে। প্রাণিশা হাত পা ছুড়াছুড়ি করছে আর মুখে উ শব্দ করে তাকে নামিয়ে দিতে বলছে, কিন্তু অন্তিক সেসবের তোয়াক্কা করলো না। তাকে নিয়ে চলে গেল পুলের কিনারায়। এবার আছাড় মারি এই পুলের মধ্যে। অন্তিক। প্রাণিশা বরাবর মাথা নেড়ে না না বোঝালো। কেন কেন? তখন তো খুব বলেছিলে কেমন আছাড় মারি দেখতে চাও। এখন মারি মারি। প্রাণিশা শক্ত করে এক হাত অন্তিকের গলায় রেখে মিনতি করছে আছাড় না মারতে। অন্তিকের তা দেখে পৈশাচিক আনন্দ হলো। আমি স্টুপিড, মাথায় গন্ডগোল, ঘাস খেয়ে চলি। তারপর ভ্রু উঁচিয়ে বলল ওর দিকে তাকিয়ে অন্তিক। প্রাণিশা এবার কেঁদে ফেলবে প্রায়। সরি বলো। সে মাথা নাড়ল, বলবে না। অন্তিক এবার তাকে পুলে ফেলে দেবে এমন ভঙ্গিতে হাত বাড়ালো। প্রাণিশা হঠাৎ দুই হাত দিয়ে অন্তিকের গলা জড়িয়ে ধরল, মুখও গুজে দিল তার গলায়। নিজেই অন্তিকের দিকে চেপে গেল, মুখ দিয়ে উ শব্দ করে বোঝাচ্ছে সে সরি বলবে, কিন্তু অন্তিক একদম স্তব্ধ হয়ে গেল। প্রাণিশার মুখ দিয়ে উ শব্দ করার ফলে তার ঠোঁট দুটো ছুঁয়ে যাচ্ছে অন্তিকের গলায়। ওর শরীরের সাথে একদম চেপে আছে সে, গলা জড়িয়ে ধরা অবস্থায়। ভয়ে কাঁপছে, হার্টবিট অসম্ভব দ্রুত। অন্তিক সেটা ভালোই বুঝতে পারছে। কোলে উঠে ছুটাছুটি করার ফলে জামা কাপড়ের অবস্থা প্রায় বেহাল। ওড়না বুকের ওপর মেলে দেওয়া ছিল, এখন সেটা গলায় জড়ো হয়ে পিছন দিকে ঝুলছে। অন্তিকের এক হাত ওর থ্রি পিসের ভেতর দিয়ে উষ্ণ শরীরে স্পর্শ করেই ফেলেছে, আর অন্য হাত পিঠ ঘুরে পিছন দিকে বিপদ সীমার কাছাকাছি। এই সবই প্রাণিশার তখন কোলে উঠে করা ছোটাছুটি আর অন্তিকের যে কোনোভাবে আটকে রাখার ফল। অন্তিক ঠোক গেল, এই অনুভূতিটা তার চেনা মনে হচ্ছে। কেমন চেনা সেটাও সে আন্দাজ করতে পারছে। সে আবার বোধহয় ঘুরে চলে গেল সেই দিনের মতো। আর প্রাণিশার ভাষ্য মতে অসভ্য অন্তিক আবার অসভ্যতামি করলো। ওই অবস্থাতেই হাত দুটো দিয়ে চাপ দিয়ে আর একটু নিজের দিকে এনে সেই মুখটা এগিয়ে দিতে চাইল প্রাণিশার দিকে। প্রাণিশা অন্তিকের হাব ভাব বুঝতে পেরে তাড়াতাড়ি পিছিয়ে এলো, আর অন্তিকের অমনোযোগিতার সুযোগ নিয়ে কোল থেকে নেমে এক ছুটে সেখান থেকে পালিয়ে গেল। অন্তিকের ঘোর কেটে গেল, নিজেকে একটা থাপ্পড় দিতে মন চাইল। সে ওই ব্যাপক মেয়েটার মধ্যে তার অস্থিরতাকে খুঁজছিল। অন্তিকের মনে হচ্ছে সে এবার তার অস্থিরতার সামনে কোন মুখে দাঁড়াবে? অন্য একটা মেয়ের মধ্যে কিনা সে নিজের অস্থিরতাকে খুঁজছিল। শিট! সে পুলে নামার সিঁড়ির হাতলে পা দিয়ে একটা লাথি মেরে দুই হাত দিয়ে মুখ ঘষে চুলগুলো দুই হাতে ব্যাক ব্রাশ করে পিছনের দিকে কয়েক সেকেন্ড চেপে ধরল। তারপর মাথা ঘুরিয়ে চারিপাশে কি যেন দেখে চলে গেল। বাড়ির ভিতরে সোফায় গিয়ে বসেছে নিলয়।
তখন বাইরে থেকে এসে দিগন্ত আর মাহাদের সাথে কথা বলছে। অন্তিকের ফুপু এসে নিলয়কে দেখে ফর্মাল কথা বলে অন্তিকের কথা জানতে চাইলো। নিলয় বলল বাইরে বাগানে ওখানে ভাবির সাথে আছে। এই কথা শুনে ফুপু আর কিচ্ছু বলল না। তবে মাহাদ বিস্তারিত জানতে চাইল ওদের কাছে বিয়ের ব্যাপারে। দিগন্তই বলতে শুরু করলো পুরো ব্যাপারটা। অন্তিকের দাদি ছাড়া বাকি সবাই এসেছে আজ তাহিরা আমিনের ননদের ছেলের বিয়েতে। তবে তাদের দুই পরিবারের মধ্যকার এই সম্পর্কটা তেমন একটা গুরুত্ব পায় না। তারা একে অপরকে পারিবারিক বন্ধু হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিয়েতে এসেও সেই পরিচয়। বিয়েটা হচ্ছে শহরের নামি দামি একটা রিসর্টে। অন্তিক ছাড়া সরোয়ার বাড়ির সবাই এখানে উপস্থিত আছে। অন্তিক বলেছে তার কাজ সেরে আসতে একটু দেরি হবে। অন্তিকের মা চাচি তাদের বয়সী মহিলাদের সাথে এক পাশে গল্পগুজবে মেতেছেন। তাদের অন্য পাশে পুরুষদেরও একই দৃশ্য, আর ছেলেমেয়েরাও আছে অন্য পাশে। ইসি, অয়ন্তী আর দিতি কখনো একে অপরের ছবি তুলে দিচ্ছে তো কখনো সেলফি তুলছে নানান ভণ্ডামিতে। আবার কখনো ফটোগ্রাফার দিয়েও নিজের গ্রুপ ফটোও নিচ্ছে। দিগন্ত কিছুক্ষণ আগে এসে ওদের একে অপরের থেকে আলাদা না হতে হুঁশিয়ারি করে গিয়েছে। তারপর হঠাৎ কিছু একটা দেখে চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন দিতে দিতেই রিসর্টের বাইরে পুল সাইডের দিকে চলে গিয়েছে। তিন বোন অবশ্য তা খেয়াল করেছে, কিন্তু সেই দিকে বিশেষ পাত্তা না দিয়ে আবার নিজেদের মধ্যে মেতে উঠল। দিদিকে অয়ন্তী ছবি তুলে দিচ্ছে। অয়ন্তী পাশেই ইসিও আছে। শোনো আপু, আমি এই লাইটের পাশে দাঁড়াবো। তুমি এমনভাবে ছবি তুলবে যাতে লাইট আর আমার চেহারাটা ছাড়া বাকি সব অন্ধকার আসে, বুঝেছ? এই পোজে কম হলেও 15টা এসেছে অলরেডি। এগুলো আমার পছন্দ হয়নি। হাসিটা ন্যাচারাল মনে হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, পোজতে তাড়াতাড়ি। দিদি পোজ দেয়। অয়ন্তী বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ডান বুঝালে সে কাছে এসে ছবিটা দেখে। তারপর পিছনে না ঘুরেই উল্টো হেঁটে যেতে যেতে বলে, আপু সেমভাবে আরেকটা তোলো, কিন্তু আমি থাকবো পিছনে ফিরে। হেয়ার স্টাইলটা হাইলাইট হবে। ক্যাম হেই, সরি এক্সট্রামেলি সরি। তুমি কি ব্যথা পেয়েছো? আমি আসলে দেখতে পাইনি। আই এম ভেরি সরি। দিদি ওভাবেই হাঁটতে হাঁটতে কারোর সাথেই ধাক্কা খায়। পেছনে ফিরে দেখে একটা মেয়ে আর একটা ছেলে। সে মেয়েটার সাথেই ধাক্কা খেয়েছে। দিদি সরি বললে মেয়েটা কিছু বলে না, মাথা নাড়িয়ে ইটস ওকে বোঝায় আর চলে যায় ছেলেটার হাত ধরে। অয়ন্তী আর ইস্যু এসেছিল ব্যাপারটা দেখতে, কিন্তু এসে কিছু বলবে তার আগেই ওরা চলে যায়। মেয়েটা সুন্দর, তবে অদ্ভুত। ইসি দিদি দুজনেই মাথা নাড়ায়। পরক্ষণই আবার নিজেদের মধ্যে মেতে ওঠে। এদিকে দিগন্ত অন্তিককে ফোন দিতে লাগছিল, কিন্তু সে ফোন তুলছে না। দিগন্ত এখানে কিছুক্ষণ আগে মেঘলার স্বামী আয়াজ খানকে দেখেছে। সে জানতো আয়াজ খানের পরিবার আত্মীয় হয়, কিন্তু তাদের তো বিয়েতে আসার কথা ছিল না, কারণ তাদের বিরুদ্ধেই মামলা চলছে। আজকে জেলেও যেতে হয়েছিল কিছুদিন আগে। এর মধ্যে নিশ্চয়ই এমন একটা ফাংশনে উপস্থিত হবে না। মান সম্মানের তো একটা ব্যাপার আছে। কেউ যদি ধুম করে মুখের ওপর কেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে বসে, তাদের মুখ কোথায় লুকাবে? এসব ভেবেই অন্তিক আর সে বিয়েতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের সবাইকে নিয়ে, কারণ তাদের দুই ভাইয়ের জন্যই জেল কাটতে হয়েছে বলে প্রতিশোধ নিতে পরিবারের কারোর কোনো ক্ষতি করলে সমস্যা। কিন্তু এখন তো দেখছে নিজে না আসলেও নিজের লোকদের ঠিকই পাঠিয়ে দিয়েছে। এরা যদি এখন কোনো ঝামেলা করে, এই জন্যই দিগন্ত বারবার অন্তিককে কল দিচ্ছে, কিন্তু সে রিসিভই করছে না। দিগন্ত ভাবলো এবার সেই কিছু করবে। দিগন্ত তার মা বড় মার কাছে গিয়ে তাদের সহ 3 বোনকে এক জায়গায় বসিয়ে আদেশ দিল একসাথেই যেন থাকে 5 জন, আর বড় বাবা আর বাবাকেও আশেপাশে থাকতে বলল। সে সব কিছু পর্যবেক্ষণ করে তেমন অস্বাভাবিক কিছু পেল না। আবার মা বোনদের কাছে গেল। ওখানে গিয়ে ইসির পিছনে দাঁড়ায়। চারিদিকে আরেক পরক চোখ বুলিয়ে কাউকে কল দিয়ে হ্যালো বলে উঠলে ইসি ভয় পেয়ে কেঁপে ওঠে। হাতে জুসের গ্লাস থেকে কিছু জুস এসে ড্রেসে পড়ে। পেছন ফিরে দেখে ওটা দিগন্ত ভাই। দিগন্তও দেখতে পেয়েছে ওর ভয় পেয়ে জুস ফেলে দেওয়ার ব্যাপারটা। সে ভ্রু কুচকে উপর থেকে নিচে একবার পর্যবেক্ষণ করে, তারপর ফোনে কিছু একটা বলে কেটে দেয়। কি মেয়ে রে বাবা, হ্যালো বললেও ভয় পেতে হয়। এখন ওড়নাটা নষ্ট করে ফেললো। আমার কি দোষ? কানের কাছে এসে দত্তের মতো হ্যালো বললে ভয় পাবো না? আচ্ছা আচ্ছা, চল ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে নিবি। এভাবে রেখে দিলে দাগ বসে যাবে। তুই বস, আমার সাথে আয় এসে। আপনার সাথে মানে? আপনি কি লেডিস ওয়াশরুমে যাবেন? আচ্ছা যাচ্ছি। ইসি দিগন্তের পেছন পেছন যায়।
ওদের টেবিলটার 2 টেবিল পর কয়েকটা ছেলে বসেছিল। ওদের ক্রস করে যাওয়ার সময় ইসির হাত ধরে কাছে নিয়ে আসে দিগন্ত, আর গা ঘেঁষে দাঁড় করিয়ে নিজের এক হাত দিয়ে ইসির বাহু জড়িয়ে আগলে নেয় নিজের সাথে। ইসির দিগন্তের সাথে গা ঘেঁষে দাঁড়ানোতে সংকোচ হলেও ছাড়িয়ে নেয় না। ওয়াশরুমের সামনে গিয়ে ইসিকে ছাড়ে দিগন্ত। যা ভেতরে, আমি এখানে আছি। ইসি মাথা নাড়িয়ে ভিতরে যায়। 5 মিনিট পর ফিরে আসলে দিগন্ত তাকায়। ওড়নাটা প্রথমে কোমরের একদিকে লেহেঙ্গার সাথে গুজে দিয়ে শাড়ির আঁচলের মতো অন্য কাঁধে তোলা ছিল। বুকের দিকের অংশে জুস পড়ায় সেটা এখন খুলে অন্যভাবে পড়েছে। অন্যভাবে বলতে বুকে ওড়নাটা মেলে দিয়ে পেছনের দিকে ঝুলছে, কিন্তু ইসি বের হয়েছে টিস্যু দিয়ে কপালে কিছু একটা মুছতে মুছতে, যার কারণে 2 হাত দুটো উপরে হয় ওড়নাটা কিছুটা উঠে যায়। ফলে ওর কোমরের নিচের অযাচিত কিছু অংশ দিগন্তের সামনে উন্মুক্ত হয়। সে কয়েক সেকেন্ড দেখে চোখ সরিয়ে নেয়, ইসির মুখের দিকে তাকায়, তারপর আবার ওখানেই তাকায়। চেয়েই থাকে যেন জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখছে। ও হ্যাঁ, প্রথমবারই দেখেছে। দিগন্ত তার জীবনে বেশ কিছু বছর বিদেশের মাটিতে কাটালেও এমন দৃশ্য দেখেনি। কিন্তু অবচেতন মন জীবনে চলতে ফিরতে কখনো দেখলেও তা অবচেতন মনেই থেকে গিয়েছে, হৃদয়ের কোণে আর জায়গা পায়নি। দিগন্ত জীবনের বেশ কয়েক বছর বিদেশে কাটালেও নারী চোখ কখনো ছিল না তার। ডাক্তারি পড়তে পড়তে জীবন কেটেছে। খুব অ্যাম্বিশিয়ান ছিল কিনা। তারপর ডাক্তার হয়ে যখন দেশে আসে তখনও 3 বোন তার কাছে সমান ছিল। কিন্তু কখন, কিভাবে, কোথায় যে মানুষের মনে হঠাৎ প্রেম চলে আসে তা হয়তো তারা বুঝতেও পারে না। এভাবেই দিগন্ত দেশে এসে সারা জীবন বোনের চোখে দেখা ইশিকার প্রেমে পড়ে যায় হয়তো। হ্যাঁ, হয়তোই, কারণ দিগন্ত এখনও জানেই না সে এক্স্যাক্টলি কবে ইশিকার প্রেমে পড়েছিল। কিন্তু কখনো যে পড়েছিল তা তো নিশ্চিত, নাহলে হঠাৎ করে সে অমন আপত্তিকর স্বপ্ন দেখবেই বা কেন দিতির চেয়ে আলাদা না ভাবা ইশিকাকে নিয়ে। যদি সে কখনো আলাদা চোখে নাই দেখে থাকে তাহলে তো অমন স্বপ্ন দেখার কথাও না। ঘুমের মধ্যে যা দেখেছে তা নিশ্চয়ই জেগে জেগে অবচেতন মনে হলেও কখনো মাথায় এনেছে, না হলে এমন স্বপ্ন আগে তো কখনো দেখেনি। সেই রাতের পর দিগন্তের 2 দিন লেগেছে নিজেকে বোঝাতে, নিজের ধিক্কার কাটাতে। মাথা থেকে সব ছিঁড়েই ফেলেছিল। কিন্তু তারপরে সে দেখতে পায় ইসি কলেজের বন্ধু বান্ধবদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে, সাথে নাকি ছেলে বন্ধুও আছে। এই কথা শুনেই হঠাৎ তার মাথা গরম হয়ে যায়। ওদের সবার সাথে বন্ধুত্ব ভাঙিয়ে দেয়, চোখে চোখে রাখতে শুরু করে। এভাবেই কখন যে অলিখিতভাবে ইশিকাকে নিজের ভেবে নিয়েছে বুঝতেই পারেনি। আরে দিগন্ত ভাই, কোথায় হারিয়ে গেলেন? চলুন। দিগন্তের ঘোর ভাঙে, আবার ওখানেই চোখ দেয়। না, এখন কিছু দেখা যাচ্ছে না আর। ওনার ঠিকই আছে ওখানে। চলুন ভেতরে যা, আবার ওনা ঠিক করে পরে আয়। কি বলছেন? ঠিক করেই তো পড়েছি। না, ঠিক হয়নি, সব ঢেকে ঢুকে পরে আয়। ইশিকা ভরকায়, মানেটা কি? কি দেখা যাচ্ছে সে সব ঠিকে ঢুকেই আসবে? সে নিজেকে পরখ করে, না সব তো ঠিকই আছে। পেছনে লম্বা চুল, পিঠে ছাড়া কিছু দেখা যাওয়ার কথা না। আর ব্লাউজটাও এমন না যে শরীর দেখা যাবে, সামনেও ও না। তাহলে এসে ইতস্ত হয়ে বলে, কি বলছেন দিগন্ত ভাই? সব তো ঢাকাই আছে, আবার কি ঢাকবো? দিগন্ত বলে দিতে চাইল, কিন্তু মেয়েটা সব ঢাকতে বলতে ইতস্ত করছে। এখন যদি সে হাত তুলতে পেটের দিকের অংশ দেখা যাচ্ছে এইটা জানায়, তাহলে নির্ঘাত আগামী 1 সপ্তাহ আর তার সামনেই আসবে না লজ্জায়। তাই সে অন্যভাবেই বোঝালো, চুলে কি যেন পড়েছে, নিয়ে নে। কোথায়? মাথার উপর। কই, পাচ্ছি না তো। 2 হাত দিয়ে দেখ। আচ্ছা। সে 2 হাত চুলে দিতেই আবার ওই দৃশ্য দেখা যায়। দিগন্তও দেখে আবার। ইশিকা ওর দৃষ্টি দেখে নিজের দিকে তাকায়। তারপর ঘটনা বুঝতে পেরে 2 হাত নামিয়ে ওড়না খিচে ধরে দিগন্তের দিকে পিঠ দিয়ে দাঁড়ায়। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তবে দিগন্তকে তা বুঝতে না দিয়ে আমি একটু আসছি বলে আবার ওয়াশরুমের ভেতর দৌড় দেয়। ইসে লজ্জা পেয়েছে, দিগন্ত তা বেশ বুঝতে পারছে। হালকা হেসে ফোনটা দেখে সে অয়ন্তী দিদি সহ বাবা, বড় বাবাও কল দেখা যাচ্ছে সেখানে। টেনশনে পড়ে গেল দিগন্ত এতগুলো কল দেখে। কোনো সমস্যা হলো না তো ওখানে? ফোন সাইলেন্ট ছিল বিধায় বুঝতে পারেনি সে। একটু চিন্তায় পড়ে গেল সে। ইসি নিজেকে সামলে লেহেঙ্গা ঠিক করে পরে এসেছে ততক্ষণে। দিগন্তের দিকে চোখ তুলতেও তাকায়নি সে। দিগন্ত খেয়াল করছে, সে জানতো লজ্জাবতী তার চোখে চোখ রাখবে না এই কয়েকদিন।
দিগন্ত অয়ন্তীকে ফোন দিলে অয়ন্তী তাকে দোতলায় আসতে বলে তাড়াতাড়ি। সে ইশিকে নিয়ে দ্রুত পৌঁছায় সেখানে। দেখতে পায় অন্তিক আর একটা মেয়ে একটা রুমের ভেতর, আর তাদের ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। একজন ভদ্রমহিলা আর ভদ্রলোককে বেশ রাগান্বিত দেখাচ্ছে। সে চোখ ঘুরিয়ে নিজের বাবা মা আর বড় বাবা মার দিকে তাকায়। তারা তেমন একটা রেগে নেই, কিন্তু চিন্তিত। ভদ্রলোক অন্তিকের পাশের মেয়েটার উপর নারাজ, আর মহিলা তাকে বকছে। সে অয়ন্তী আর দিদির কাছে যায় আর ঘটনা জিজ্ঞেস করে। অন্তিকের বিয়েতে আসার কথা থাকলেও সে তার বন্ধু ইরফানের কারণে আবার না আসার সিদ্ধান্ত নেয়। অন্তিকের বেস্ট ফ্রেন্ড ইরফান, সে এতদিন ছিল সংশোধনাগারে। ইরফান আগে থেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিলই। তারা বন্ধুরা ইরফানকে ড্রাগ নিতে বারণ করলেও সে শুনতো না, নিয়েই যেত। কিন্তু তার এই বদ অভ্যাসটাকে এতদিন পাত্তা না দিলেও সে কয়েক মাস আগেই তাদের এক বান্ধবীর সাথে খুব জঘন্য একটা কাজ করে। এরপর কেউ তার ব্যাপারটা আর হেলে দুলে দেখেনি। দিগন্ত না থাকলে জেলের ভাতও খেতে হতো নিশ্চিত থাকে। সে নিজের বেস্ট ফ্রেন্ডের প্রতি কঠোর হতে পারেনি। সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছিল ইরফানের নানান কর্মকাণ্ড ধামাচাপা দিয়ে। ভেবেছিল সংশোধনাগার থেকে একেবারেই মানুষ হয়ে বের হবে। এই ছেলেকে নিয়ে ঝামেলা পোহাতে পোহাতে অন্তিক ওই সংশোধনাগারে থাকা এই কয়েক মাস নিশ্চিন্তেই ছিল। কিন্তু এখন আবার ঝামেলা পাকিয়েছে সে। অন্তিক তাকে ধরে এনে তার ব্যক্তিগত ফ্ল্যাটে নিয়ে রেখেছিল। বিয়েতে আসার চিন্তা ভাবনা বাদই দিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ে বাড়ি থেকে বারবার ফোন আসতে থাকে, নানানভাবে অনুরোধ করছিল তারা বিয়েতে উপস্থিত হতে। তাই শেষে ইরফানকে ওই ফ্ল্যাটে বেঁধে রেখেই এসেছিল সে বিয়েতে। কিন্তু এখানে এসে সবার সাথে কথাবার্তা বলে সে একটু রেস্ট নিবে বললে বরের বাবাই তাকে রিসেপশন থেকে একটা রুমের চাবি এনে দেয়। সেই চাবি নিয়ে রুমে যায় সে। গিয়ে সিসিটিভিতে ইরফানকে দেখতে দেখতে শার্ট খুলছিল। উদ্দেশ্য কিছুক্ষণ রেস্ট নেবে, কিন্তু শার্ট খুলে রাখতে সে দেখতে পায় ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে একটা মেয়ে। অন্তিক মেয়েটাকে দেখতে দেখতে সে অন্তিকের কাছাকাছি চলে আসে নিজের ওড়না ঠিক করতে করতে। ভ্রমে থাকা অন্তিক রুমের ভেতর মেয়েটাকে কোত্থেকে এলো তা নিয়ে ভাবতে, আর তার আগে অঘটনটা ঘটে গেল। মেয়েটা অন্তিকের সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়ে। সে সময় একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা সহ বরের বাবা আর কনের বাবা উপস্থিত হয় সেখানে। তারা নিজেরা এক্সট্রা চাবি নিয়ে এসেছে। তাদের পর আরও 2-4 জনকে ভিতরে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু ভদ্রলোক আর ভদ্রমহিলা সম্ভবত মেয়েটার অভিভাবক। তারা এই দৃশ্য দেখে অন্তিককে তাদের মেয়ের সাথে অসভ্যতামির অপবাদ দিয়ে নানা কথা শোনাতে থাকে। স্বাভাবিক, ওদের দেখাই গিয়েছে ওই অবস্থায়। অন্তিক বারবার বোঝালো নিজের চোখে দেখা ঘটনা বলে তাকে অবিশ্বাস করে। সাথে আসা বাকি লোকেরাও অন্তিককে মেয়ে বাস, চরিত্রহীন, রেপিস্ট সহ নানা রকম অপবাদ দিতে থাকে। মূলত ওই লোকগুলোই পরিস্থিতি বিগড়ে দেয়। মেয়েটা একটা টু শব্দও করেনি, না নিজের হয়ে কোনো সাফাই গিয়েছে, শুধু দাঁড়িয়ে চোখে জল ফেলছে দেখি অন্তিক তাকে। এই কারণে মেয়েটার উপর তার মেজাজ খারাপ। সে কি পারতো না ঘটনাটা সবাইকে বোঝাতে, যখন তাকে কেউ বিশ্বাস করতে চাইছে না? মেয়েটা বললেই তো ব্যাপারটা ওখানেই সলভ হয়ে যেত, মুখ নিয়েই কথা বলার। তারপর দেখা গেল সাথে আসা ওদের মধ্যে এক মহিলা মেয়েটারই হয়তো কোনো দোষ দিচ্ছে, এটা বোঝাতে চাচ্ছে নানান কথাবার্তার মাধ্যমে। না হলে কেন কোনো চিৎকার করলো না? আর দেখেও মনে হয়নি তাকে জোর করা হচ্ছিল। এমন আরও কত কি। শেষে মেয়েটার বাবা মাকেও দেখা গেল মেয়েটাকে অবিশ্বাস করছে। মহিলা বোঝাতে চাচ্ছিল তারা দুজন সম্মতিতে এসব করেছে। যদিও শুরুতে শুধু অন্তিকেই অপবাদ দিচ্ছিল, কিন্তু পরে কী কারণে মেয়েটাকেও অপবাদ দিচ্ছিল তা অস্পষ্ট। অয়ন্তীর মুখ থেকে দিগন্ত শুনে পুরো ব্যাপারটা। এখন বড় বাবা কী সিদ্ধান্ত নেয়, কীভাবে ব্যাপারটা সমাধান করে, তাই দেখার বিষয়। অন্তিকের বাবা জনাব মোহাম্মদ সাহেব ব্যাপারটা যাতে বেশি দূর না এগোয়, তাই তাদের দুজনের বিয়ে পড়িয়ে দিতে চায়। বাকিরাও সম্মতি জানায়, কিন্তু অন্তিক পেকে বসে। সে কিছুতেই এই বিয়ে করবে না। ওর অসম্মতি দেখে বাকি লোকজন ঘটনা লোক জানাজানি করার হুমকি দেয়। সাথে মিডিয়াতেও অ্যাডভোকেট অন্তিকের এই কুকীর্তি প্রচার করার হুমকি দেয়। অন্তিক শেষে বাধ্য হয়ে বিয়েটা করে নেয়। কাজেও ডেকে আনিয়েছে ওই লোকগুলো। অন্তিক বেশ বুঝতে পারছে এখানে পুরো ঘটনা মোটেও কাকতালীয় নয়, পূর্ব পরিকল্পিত। সে ভেবেছিল মেয়েটা আর তার বাবা মাও হয়তো এর সাথে জড়িত, কিন্তু কবুল পড়ানোর সময় জানতে পারে মেয়েটা বোবা। আর ভদ্রমহিলা আর ভদ্রলোক মেয়েটার মামা মামি হয়, বাবা মানি।
আর মেয়েটার বিদায়ের সময় তার মামা মামি মেয়েটাকে ভুল বুঝে নানান কথা শোনায় আর তাদের সাথে যোগাযোগ না করতে বলে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সাথে অন্তিক আর তার পরিবার এও জানতে পারে যে তাদের এক মেয়ে কিছুদিন আগে কোনো এক ছেলের সাথে পালিয়েছে, তাই অন্য মেয়ের থেকেও এসব আশা করেননি। এই জন্য মেয়েটাকে এইভাবে দূরে সরিয়ে দিল। মেয়েটার সে কি পোবাকার না, কিন্তু তাও সব কিছু অন্তিকে বিরক্ত লাগছিল। সে সেদিনের ওই ধাক্কার ওই মেয়েটার মধ্যে আটকে গিয়েছে, তাই তার চারপাশ অস্থির লাগছিল। এরপর কোনোভাবেই মেয়েটাকে সহ বাড়ির সবাইকে নিয়ে চলে আসে। দিগন্ত নিজের আর ইসির কিছু মুহূর্ত কেটে পুরো ব্যাপারটা ওদের জানায়। মাহাত, নিলয় সহ অন্তিকের ফুপু শুনি পুরো ঘটনা। সব শুনে মাহাত বলে, তাহলে শেষ পর্যন্ত অন্তিক ভাই কটকে বিয়ে করলো? ইন্টারেস্টিং। এই কথা শুনে দিগন্ত ওর মাথায় একটা গাঁটটা মারে, কিন্তু নিলয় খুব এক্সাইটেড। স্যার ম্যাডামকে প্রথমে বিয়ে করতে চায়নি কেন? স্যার তো খুব মরিয়া হয়ে খুঁজছিল তাকে। সেই দিন যখন অন্তিক নিলয়কে প্রাণিসার ব্যাপারে খোঁজ নিতে বলে, তখন নিলয় ওই দিনের ভার্সিটিতে গিয়েছিল খোঁজ নিতে, কিন্তু ওখানে গিয়ে সবার থেকে জিজ্ঞেস করেও কোনো লাভ হয়নি। মেয়েটার ব্যাপারে কেউ কোনো তথ্য দিতেই পারেনি। ভেবেছিল পরদিনই সকাল সকাল এসে আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করবে, কারণ ভার্সিটিতে যে আশেপাশে ওরা ধাক্কা খেয়েছিল সেই পাশে সিসিটিভি নাকি নষ্ট, আর বাকি ফুটেজগুলোতে কোথাও প্রাণিসাকে দেখা যায়নি। আর কি করা যায়, তাই পরদিন আবার আশেপাশের ফুটেজ চেক করবে এই ভেবেই সেদিন চলে গেল। কিন্তু তার হয়ে ওঠেনি, কারণ সংশোধনাগারে ইরফানের অবস্থা খুব খারাপ হচ্ছে খবর আসে। তাকে যেহেতু হুট করে ড্রাগস নেওয়া ছাড়তে হয়েছিল, তাই এমনিতেও নানান রকম সমস্যা হতো কিছুদিন পরপর। কিন্তু সেবার ইরফানের শরীর মারাত্মক খারাপ হতে থাকে। তখন নিজের সব রকম কাজ ছেড়ে ছুড়ে অন্তিকের তাকেই সময় দিতে হয়েছে। ইরফানের সব দায়িত্ব তাকেই নিতে হয়েছে, কারণ ইরফানের পরিবার বলতে আছে তার বাবা, মা নেই। তিনি লন্ডনে নিজের বর্তমান স্বামীর সাথে ব্যস্ত। ইরফান খুব ছোট থাকতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়, কিছুদিন বাবার সাথে তো কিছুদিন মায়ের সাথে, এভাবেই চলছিল তার। কিন্তু কোর্ট থেকে ইরফানের কাস্টাডি তার বাবার কাছে গেলে তখন থেকেই তার আর বাবার একার সংসার। ইরফানের বাবা ইরফানকে খুব ভালোবাসে, কিন্তু লোকটার টাকার পিছনে ছুটতো বেশি। সারাটা জীবন বিজনেস আর এই সেই অফিস করেই কাটিয়েছে। কাজের ব্যস্ততার দরুন নিজের একমাত্র ছেলেটা যে বিপদে যাচ্ছে তার টেরও পেতেন না। যখন আস্তে আস্তে ছেলের বেপরোয়া জীবন আর উচ্ছন্ন উগ্র স্বভাব তার সামনে প্রকাশ পেতে থাকে, তখন তার আর কিচ্ছু করার থাকে না। তারপরও নানানভাবে চেষ্টা করেছেন ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনতে, নিজের মতো কাজে ডুবাতে, কিন্তু পারেনি। শেষে যখন অঘটনটা ঘটায়, তখন মানুষটা ধাক্কা সামলাতে না পেরে স্টক করে বসেন। যদিও বিপদ কাটিয়ে উঠেছে, তবে এখন আর একা হাতে আগের মতো সব সামলাতেই পারেন না, শরীর সায় দেয় না। তাই ইরফানের সব কিছু অন্তিককেই সামলাতে হয়। অন্তিক এসবের কারণে তখন খুব ব্যস্ত হয়ে পড়ে, নিজের সব কাজ নিলয়ের হাতেই তুলে দেয়। এমনকি অন্তিকের ওই সপ্তাহে পারিবারিক ব্যবসার কাজে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, বিদায় সেখানেও নিলয়কেই যেতে হয়। তাই প্রাণিসার ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা পিছিয়ে যায়। নিলয় তো দেশেই এসেছে বিয়ের ঘটনার আগের দিন, সে দেশে এসেই প্রাণিসার সব খুঁটিনাটি তথ্য বের করে ফেলেছে, আর সব কিছু যে ফাইলে ছিল সেটা সহ প্রাণিসার ছবিও অন্তিকের ব্যক্তিগত ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছিল তার পরদিনই। যেহেতু অন্তিক ইরফানকে নিয়ে সেখানেই ছিল, তাহলে অন্তিক তার কাঙ্ক্ষিত মেয়েটাকে প্রাণিসা ছিল, এটা জানার পরও বিয়েতে আপত্তি করলো কেন? নীলা তো ভেবেই নিয়েছিল অন্তিক সেই মেয়েটা অর্থাৎ প্রাণিসাকে ভালোবেসে ফেলেছে বলেই এত ডেসপারেট হয়ে হঠাৎ তার খোঁজ নিতে বলেছে। এমনকি সে মালয়েশিয়া থাকতেও ইরফানকে নিয়ে এত ব্যস্ততার মাঝে তাকে ফোন দিয়ে জানতে চাচ্ছিল মেয়েটার ব্যাপারে কোনো তথ্য জোগাড় করতে পেরেছে কিনা। তাহলে ওকে বিয়ে করতে না চাওয়ার কারণ? তাহলে কি মেয়েটা বাক প্রতিবন্ধী জেনে তার হঠাৎ বদলে যাওয়া? নিলয় এতক্ষণ খুব কনফিউজড ছিল অন্তিকের প্রাণিসাকে বিয়ে না করতে চাওয়ার ব্যাপারটা নিয়ে, কিন্তু মেয়েটা বাক প্রতিবন্ধী এটা মাথায় আসতে সে থমকে গেল। তাহলে স্যার এই কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে? মাহাত, নিলয় আর দিগন্ত তখনও ড্রয়িং রুমের সোফায় বসে আছে। নিলয় গভীর ভাবনায় মগ্ন, আর মাহাত দিগন্ত গল্প করছে কিছু নেই। এর মধ্যে হঠাৎ দরজা দিয়ে প্রাণিসাকে বাইরে থেকে দৌড়ে আসতে দেখা যায়। মনে হচ্ছে কারো থেকে পালিয়ে আসছে মেয়েটা, তবে চোখে মুখে লজ্জা লজ্জা ভাব, যা তারা কেউ খেয়াল করলো না। ওরা ওকে একে অপরের দিকে তাকালো। কোনো বিপদ হলো না তো?
এই ভেবেই দিগন্ত উঠে দাঁড়িয়ে দেখতে যাচ্ছিল। এর মধ্যেই দেখা যায় অন্তিকা ও প্রাণেশা যে দিক থেকে এসেছে সেদিক থেকে ভিতরে আসছে। ওকে দেখেই আর ব্যাপারটা খাটলো না দিগন্ত। স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো, ওর মাথায় খামি লাভ নেই। নিলয় বাইরে ওদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে এসেছিল, যদিও ঝগড়া করছিল, কিন্তু তিক্ত ঝগড়া যেহেতু ছিল না, বরং মিষ্টি ঝগড়া ছিল। তাই নিলয় ভাবছিল স্যার নিজেও হয়তো এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না ম্যাডামকে নিয়ে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলে সব ঠিক করতে একটু সময় লাগবে, এই ভেবেই নিলয় উঠল সেখান থেকে। মাহাদার দিগন্তকে বিদায় জানিয়ে সে ফাইলটা নিতে এসেছিল, সেটা নিয়ে চলে গেল সে। অন্তিকের ফুপু এখন বসে আছেন অন্তিকের দাদি সায়না বেগমের রুমে। সেখানে অন্তিকের মা আর চাচিও রয়েছেন। অন্তিকের ফুপুর মেজাজ খারাপ, তিনি ভাবতে পারছেন না একটা চক্রান্তে পড়ে তার ভাতিজাকে একটা বাক প্রতিবন্ধী মেয়ের সাথে কিভাবে বিয়ে দেয় এরা। মানছে মেয়েটা সুন্দরী, তাই বলে বোবা কালা যে কাউকে ধরে এনে তার ভাতিজার গলায় ঝুলিয়ে দেবে। যেখানে ওই পুরো ঘটনাটা যে একটা পূর্ব পরিকল্পিত নাটক তা এখন স্পষ্ট, সেখানে এই বিয়ের মানে কি? এখন কি করবে সিদ্ধান্ত নিয়েছো ভাবি? রাখবে ওই মেয়েটাকে অন্তিকের বউ হিসেবে? অন্তিকের বউই তো মেয়েটা, রাখা না রাখার প্রশ্ন আসবে কেন? তুমি এক কথা বলছো, আমাদের অন্তিক আরও অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে ভাবি। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাহলে এখন আমাদের আপত্তি করার দরকার কি? আমাদের আপত্তি না, শুধু অন্তিকও বিয়েটা করতে চায়নি, ভুলে যাচ্ছ? বিয়ে যখন হয়েছে তখন আস্তে আস্তে ঠিক মেনে নেবে। তাছাড়া স্বাভাবিক বিয়ে যেহেতু ছিল না, সময় লাগবে, তাই নয় কি? হ্যাঁ, তাছাড়া কথা বলতে পারে না, এটা ছাড়া আর কোনো কমতি নেই মেয়েটার মধ্যে, খুব ভালো। তোমাদের সব কথা বুঝলাম, কিন্তু মেয়েটার জন্ম পরিচয় নিয়ে ভেবেছো? তোমরাই তো বললে বাবা পরিচয় নেই। তাহলে দেখো আদৌ মেয়েটা জায়েজ কিনা। কথা বুঝে শুনে বলিস মার্জিয়া। তাছাড়া এমন কিছু যদি হয়েও থাকে তাহলে এতে মেয়েটার কোনো দোষ দেখছি না। দোষ ওর বাবা মার, আর ওর মা মৃত, তাই এসব কথা মুখে আনিস না। আমি আশ্চর্য হচ্ছি তোমাদের কথা শুনে। অন্তিকের কথা কি তোমরা একটুও ভাবছো না? ওর কি চাওয়া থাকতে পারে না? কতটুকু স্বয়ংসম্পন্ন মেয়ে ওর জীবনসঙ্গী হবে এমনটা সৃষ্টিকর্তা দেওয়া কমতি নিয়ে কিছু বলছি না, যাও, কিন্তু অন্তিককে তো বিয়েটা মানছে না। তাহলে তোমরা কেন ছেলেটার সাথে ওই মেয়েকে বেঁধে দিতে চাচ্ছ? আমি তা বুঝতে পারছি না। ডিভোর্স করিয়ে দিলেই তো পারো। তোমার অন্তিককে নিয়ে চিন্তা করাটা আমি বুঝতে পারছি, কিন্তু ডিভোর্সের কথা বলো না, আল্লাহ নারাজ হবেন। হ্যাঁ, আর তাছাড়া এমন না যে মেয়েটার কোনো বাজে স্বভাব আছে বা চরিত্র খারাপ, তাই এইসব ছাড়াছাড়ির কথা না বলাই ভালো। আল্লাহ নারাজ হবেন, একটা সুযোগ দেওয়াই উচিত আমাদের বিয়েটাকে। তাও যদি কোনো গতি না আসে তাহলে না হয় পরে এ বিষয় নিয়ে ভাবা যাবে। বেশ, তাহলে তাই হোক। প্রাণেশা দৌড়ে রুমে এসে দরজা একদম বন্ধ করে বসে আছে। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে লোকটা আবার তার সাথে অসভ্যতামি করলো, কিন্তু এবার আর আগের মতো গা ঘিন ঘিন করছে না। স্বামী বলেই হয়তো, কিন্তু অসহ্যকর একটা অনুভূতি হচ্ছে তার। ছি ছি, আবার কেমন করে কাছে টানলো তাকে লোকটা। হয়তো সেই দিনের মতোই চুমুটুমু খাওয়ার মতলব ছিল, কিন্তু তাকে তো বউ হিসেবে মানে না, এমন ভাব করেই থাকে। শুধু ভাব কি, মুখেও বলেছে। তার রুমিরটাও অবধিও দেয়নি প্রাণেশাকে। তাহলে এখন এসবের মানে কি? বউ মানবে না অথচ চাহিদা থাকবে। ছি, তার এই কথা ভাবতেই ঘৃণা লাগছে। সেই দিনও যখন শাশুড়ি মায়ের কথায় লোকটাকে কফি দিতে গিয়েছিল রুমে, তখনও তাকেই মুখের উপর বউ হিসেবে মানে না বলে এসব অধিকার কিংবা দায়িত্ব পালনের নাটক না করতে বলেছিল। এই কথা শুনে তার রাগ যেমন হয়েছিল তেমনি মন খারাপও হয়েছিল। তাই মন খারাপই নিয়ে চলে যাচ্ছিল প্রাণেশা। কিন্তু হঠাৎ তাকে পেছন থেকে ডেকে অন্তিক বলে ওঠে যাতে সে সামনের বার থেকে মাথায় সহ বুকে পিঠে ওড়না রেখে তার সামনে আসে। এই কথা শুনে প্রাণেশা অবাক। কি বলে এই লোকটা? মাথায় না হয় ওড়না দিতে বলল, কিন্তু বুকে পিঠেও মানে? তার পোশাক আশাক কিংবা ওড়না পরার ভঙ্গি কোনোদিনও অশালীন নয়, তাহলে বুক পিঠ ঢাকতে বলার মানে কি? তাকে অভদ্র অশালীন বোঝাতে যাচ্ছে? কখনো না, বরং ওই লোকেরই দৃষ্টি বাজে। তার পোশাক আশাকে কোনো সমস্যা নেই, আর এমনও না যে এই বাড়ির অন্য মেয়েরা প্রাণেশার চেয়েও বেশি পর্দা করে, তাহলে তারাই এই লোকেরই দৃষ্টি বাজে। প্রাণেশা তখন পাশ থেকে খাতা কলম নিয়ে লিখে জানিয়েছিল এই কথা।
তারপর চলে যেতে নিলে অন্তিক তাকে হাত ধরে আটকায়, তারপর কাছে টেনে এনে বলে, কি বললো তুমি? তোমার দৃষ্টি বাজে? বেয়াদব মেয়ে, মাথায় কাপড় দিতে বলেছে কারণ তোমার চুল থেকে গন্ধ আসে, অসহ্যকর গন্ধ। এই দেখো এখন আসছে। তারপর আবার, আর আমি খুব ভালো করে জানি তুমি আমাকে সিরিয়াস করার জন্য সবসময় আমার সামনে আসো, তাই বুকে পিঠে কাপড় রাখবে। প্রাণিশা তখন অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে। সেই লোকটার সামনে আসে সব সময়, মাথা বোধহয় পুরাই গিয়েছে। বিরক্ত হয়ে অন্তিকের দিকে তাকিয়ে সে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর খাতায় লিখে, আপনাকে সিরিয়াস করুক আমার জুতো, আর আমার চুল গন্ধ, গন্ধ, তাই আমিও আর আপনার সামনে আসবো না। আপনিও কথায় কথায় আমার কাছে আসবেন না। প্রবলেম সলভড। এরপর সে ওখান থেকে চলে এসেছিল। প্রাণিশা ভাবছে সেই দিনও লোকটা তাকে বউ হিসেবে মানবে না বলেছিল, আবার তার চুলেও নাকি গন্ধ, আর আজকে এই চুলে একদম মুখ ডুবিয়েছিল আর তাকে আবার কাছে টানতে চাইছিল। প্রাণিশার মন অন্তিকের প্রতি একরাশ প্রীতৃষ্ণায় ভরে উঠল। ব্যস্ত কোর্ট প্রাঙ্গণ, চারিদিকে দেখা যাচ্ছে সাদা শার্ট কালো কোট কিংবা সাদা শাড়ি কালো কোট এবং সাদা ব্যান্ড, আর হাতে ফাইল নিয়ে ব্যস্ত আইনজীবীদের, সাথে যুবক যুবতী থেকে মধ্যবয়স্ক বা পূর্ণবয়স্ক নানান পুরুষ মহিলা। তাদের মধ্যেই হয়তো কেউ ভুক্তভোগী আর তাদের স্বজন কিংবা অভিযোগযুক্ত বা আসামিদের স্বজন। কেউ ন্যায় বিচার চায় তো কেউ অন্যায় করে পার পেতে চায়, কিংবা কেউ বিনা অপরাধে শাস্তি পাওয়া থেকে মুক্তি চায়। মাথার ওপর সূর্যের উত্তাপ, মাঝে মধ্যে কোর্টের ভেতর থেকে হাতুড়ির ঠিক ঠক ঠক শব্দ শোনা যায়। পিয়নরা কাগজপত্র হাতে এক দপ্তর থেকে আরেক দপ্তর দৌড়াচ্ছে। পুলিশদের কড়া নজর। কোর্ট প্রাঙ্গণের ভেতরে আসামিদের আনা নেওয়ার জন্য লকআপের দিকে চলাচল চলছে। চায়ের দোকানে ভিড় জমেছে, গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে। কোর্ট রিপোর্টাররা ছোট নোটবুকে দ্রুত কিছু লিখছে। ব্যস্ত এই কোর্ট প্রাঙ্গণে নিলয়কে দেখা গেল তার সহধর্মী অন্য এক আইনজীবীর সাথে জরুরি কথা বলতে বলতে বাইরে আসতে। সেই হাঁটতে হাঁটতে কথা শেষ করে এক পর্যায়ে লোকটার সাথে হ্যান্ডশেক করে অন্যদিকে চলে যায় আর ফোন বের করে কাউকে কল দিয়ে কিছু বলতে বলতে কোর্ট প্রাঙ্গণের বাইরে একটি খোলামেলা টং দোকান থেকে পানি খায়। অন্তিক দাঁড়িয়ে আছে কোর্ট প্রাঙ্গণের বাইরে সামান্য দূরত্বে একটি জায়গায়, গাড়িতে হেলান দিয়ে তার হাতেও একটা খোলা ফাইল। সামনে অন্য এক জুনিয়র আইনজীবীর সাথে ফাইলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। নিলয় ততক্ষণে এখানে চলে এসেছে। অন্তিকের সাথে আলোচনা শেষ হলে লোকটা ফাইল নিয়ে চলে যায় আর অন্তিক গাড়ির ভিতর থেকে লাইটার আর সিগারেটটা বের করে আগুন ধরিয়ে মুখে দেয়। একটা ফু দিয়ে বলে, কি বুঝলেন নিলয়? বুঝলাম তো অনেক কিছুই স্যার। গভীর জলের মাছ এই তিনা মেয়েটা বেশ চালাক। অন্তিক সিগারেট টেনে একটা ফু দিয়ে একদিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কিছু ভাবছে। স্যার, মিস্টার সাহিলের সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো না? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি। মিস্টার সাহিলের সাথে একবার মিট করা দরকার। এই ত্রিনা মেয়েটা মিস্টার সাহিলকেও যথেষ্ট খোল খাইয়েছিল। কিন্তু স্যার, উনি কি দেখা করতে চাইবেন? মানে দেখাও না হয় করলেন, কিন্তু তিনার ব্যাপারে মুখ খুলবে বলে তো মনে হয় না। মনে না হওয়ার কারণ? না মানে ওনার পলিটিক্যাল ইমেজ তো বলতে গেলে সেবার ডিস্ট্রয় করে দিয়েছিল তিনা। সাংগঠনিকভাবে ব্যাপারটা মিটমাট হলেও মিস্টার সাহিলের কিন্তু ওই ভাইরাল রেকর্ডিং এরপর পুনরায় জনগণের মাঝে আগের ইমেজ ফিরে আসতে যথেষ্ট কসরত করতে হয়েছে। এর মধ্যে কি উনি আবার তিনা জড়িত ঘটনার মুখ খুলতে চাইবেন? অন্তিক এবার সিগারেট শেষ করে অবশিষ্ট অংশ পায়ে পিষে ফেলে। পকেট থেকে মেটাল টিনের অ্যাটলাইট বের করে একটা মিন্ট মুখে দিল। সেটা চিবুতে চুবুতে নিলয়কে বলে, অলরেডি চেয়ে ফেলেছে। মিস্টার সাহিলের সাথে কথা হয়েছে আমার, আর এখন তার সাথেই মিট করতে যাচ্ছে। গাড়িতে ওঠা। অন্তিকার নিলয় গণ অপরাধ পরিষদের তরুণ সভাপতি সাহিল ফারদিনের সাথে দেখা করতে এসেছে। বর্তমান সময়ের বেশ আলোচিত সমালোচিত একজন রাজনীতিবিদ সে। কিছু মাস আগে এই তরুণ নেতার সাথে তাদেরই দলের অন্য এক নারীর কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে সাহিল ফারদিন ওই মেয়ের প্রতি বাজে ইঙ্গিতে কথা বলেছে এমন বলতেই শোনা যায়। অডিওটিতে মেয়েটা এই কথা কয়েকবার জিজ্ঞেস করেছিল যে তুমি এই ধরনের মেসেজ আমাকে কিভাবে দিতে পারো, আর সাহিল ফারদিন তা অস্বীকার করেনি, বরং ব্যাপারটার সাফাই দেওয়ার জন্য দেখা করতে বলে তাকে সরাসরি, যার ফলেই পুরো ব্যাপারটা অন্য মাত্রায় যায়।
আর সোশ্যাল মিডিয়া সামান্য কোনো ব্যাপারকেও অন্য একটা অল্পনীয় মাত্রা এনে দিতে উস্তাদ। সেখানে একজন উদীয়মান তরুণ নেতার বিষয়ে একটা সূত্র যখন পেয়েছে, তখন বিরোধী দলও নিশ্চয়ই আঙ্গুল চুষেনি বসে বসে। এই ঘটনার আগে তরুণ আর নবীন এই নেতার খুব নিট ক্লিন একটা ইমেজ ছিল জনগণের মাঝে, যেটা ওই রেকর্ডিংয়ের দরুন পুরোপুরি বরবাদ হয়ে যায়। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঘটনা হট টপিক ছিল। পরে অবশ্য দলীয়ভাবে ব্যাপারটা সমাধান হয়, কিন্তু সাহিল ফারদিনের জীবনে ঘটনাটা একটা ট্র্যাজেডি হয়ে থাকবে। তবে এমন না যে সাহিল ফারদিনকে এক্সপোজ করে মেয়েটা নিজে সবার কাছে সিম্পাথি পেয়েছে, বরং নেটিজেনদের কিছু অংশ মনে করেছে ওই মেয়েরই পরিকল্পিত ছিল সব। দেশের নিউজ মিডিয়ার কিছু প্রভাবশালী সহ সোশ্যাল মিডিয়ারও কিছু প্রভাবশালী ব্যক্তি তখন সাহিল ফারদিনের পাশে দাঁড়ায়। তারা ওই মেয়েটার অর্থাৎ মিস ত্রিনার অতীত ঘেটে তারও কিছু কুকীর্তি ফাঁস করে। অন্তিক এই নারী রাজনীতিবিদ মিস ত্রিনার বিরুদ্ধেই একটা কেস লড়ছে। বর্তমানে সে আর নিলয় একটা রেস্টুরেন্টে বসে আছে। বসে 2-4 মিনিট পরই সাহিল ফারদিনকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় সাদা পাঞ্জাবি আর পাজামা পরনে, নেতাদের জাতীয় পোশাক, সাথে মুখে মাস্ক আর চোখে চশমা। দেখে চেনার উপায় নেই, তবে নিলয় ঠিকই চিনিয়ে নিল। তারা বসে আছে ভিআইপি জোনে, বাইরে থেকে কিছু দেখা যায় না। তাই সাহিল ফারদিনকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখে নিলয় টেক্সট করে ভিআইপি জোনে চলে আসতে বলল। হ্যালো মিস্টার সরোয়ার, অপেক্ষা করালাম বোধ হয়। 5 minutes, but not a problem. প্লিজ সেট। শিওর? আশা করি বুঝতে পারছেন আজকের মিটিংয়ের কারণ। তা আন্দাজ করতে পারছি, তবে আপনার মুখ থেকে শুনলে বুঝতে সুবিধা হবে নিশ্চয়ই। অবশ্যই। তার আগে কিছু অর্ডার করে নেই। নিলয় ওয়েটারকে ডেকে 3 জনের জন্য লাম চপসের সাথে হালকা লেমন বাটার, স্পাইকিং মিনারেল ওয়াটার আর কোল্ড কফি অর্ডার করলো। তো পয়েন্টে আসে, ত্রিনা তালুকদারকে চেনেন নিশ্চয়ই মিস্টার ফারদিন? চিনব না, মেমোরিতে গেতে আছে একদম। অন্তিকার নিলয়ও মৃদু হাসে তার বলার ধরন দেখে। ত্রিনা তালুকদারের বিরুদ্ধে বর্তমানে একটা কেস লড়ছে, ওই কারণে আপনার সাথে তার বিষয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলুন কি জানতে চান। আমি প্রস্তুতি নিয়ে এসেছি। অবশ্য ত্রিনা যে নতুন করে আবার ঝামেলা জড়িয়ে তা শুরুতেই কানে এসেছিল, তখনই বুঝতে পেরেছিলাম আমার ডাক যে কোনো সময় পড়বেই। বাহ, আপনার আন্দাজ শক্তি তো দারুণ। ওর বলার ধরন দেখে সাহিল নিজেও মাথা নাড়িয়ে হালকা হাসে। শুনলাম SUS আরবিট্রেশন আফ্রিকান সার্ভেতে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে কাজ করছেন সম্প্রতি। অভিনন্দন, একের পর এক অর্জন করেই যাচ্ছেন। তো দেশে আসলাম কবে? দেশে থাকার প্ল্যান নাকি আবার অন্য কোথাও গবেষণা উড়াল দিবেন? 5 মাস হলো এসেছি। দেশে থাকবো, এখানে কাজ আর রিচার্জ করব। তবে নতুন কিছু এক্সপ্রেস করতে হলে যে কোনো সময় উড়াল অবশ্যই দিতে হবে। বা ভালো প্ল্যান। তো এবার উকিল সাহেবের জিজ্ঞাসাবাদে আসা যাক। অবশ্যই, তবে জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ তো বাদী বিবাদী সাক্ষী আর সন্দেহভাজনকে করে। আপাতত আপনি একটাও নন, তবে সাক্ষী হলেও হতে পারেন সামনে। আশা করি কোঅপারেট করবেন। ততক্ষণে ওয়েটার খাবার নিয়ে চলে এসেছে। সাহিল সবার আগে কফিতে এক চুমুক দেয়, তারপর বলে, হ্যাঁ শুরু করুন, আমি আছি সাক্ষী হওয়ার চেষ্টায়। তো যেটা জানতে চাচ্ছে, আপনার ত্রিনা তালুকদারের সাথে পরিচয়, সম্পর্ক আর মেইনলি ওই ভাইরাল রেকর্ডিং, এগুলো সম্পর্কে আগে পিছিয়ে ঘটনাগুলো জানতে চাই। ত্রিনার সাথে আমার পরিচয় সেই রাজনীতির আসার পর থেকেই। আমার দলে যেহেতু একজন সদস্য, তাই সেরকম একটা সম্পর্ক ছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় খুব সক্রিয় ছিল সে, তাই বিশ্বস্ত মনে করতাম তাকে। আর ফোন আলাপের ব্যাপারে যদি জানতে চান, তাহলে বলবো মেয়েটা ভীষণ দুরান্তর। ও কোনো বিষয় দলের স্পাই হবে এমনটা সন্দেহ হচ্ছিল, কারণ আমার দলে থাকলেও বিভিন্ন কাজকর্মে মনে হচ্ছিল সাবোটেজ করেছে, তাই সন্দেহ জাগে। মেয়েটা ঠান্ডা মাথায় খুব কনফিডেন্সের সাথে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, যেটা অনেকে আগেই লক্ষ্য করেছি। সাথে ওর ম্যারিটাল ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে কিছু কথা কানে এসেছিল। তারপর ওকে ওর পদ্ধতিতেই খোলাস করতে চেয়েছিলাম, বলতে পারেন ফাঁদ ফেলতে চেয়েছিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি ও আমার উপরে চালছে। সিরিয়াসলি রিলেশনের নাটক করবো এমনটা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই ভেবেছিলাম লিম্বো টাইপ একটা সম্পর্কের নাটক হলেও করি আর আসল তথ্য বের করব। ত্রিনও যথেষ্ট সাই দিত এসবে। 4 বার কথা হয়েছিল ফোনে, যার মধ্যে 2টাই অডিও সোশ্যাল মিডিয়ায় যায়, আর বাকি 2টাই ফর্মাল কথাবার্তা। সাথে দলীয় কিছু কথাবার্তা ছিল, আর 2 পক্ষ থেকে কিছু ফ্লারি কথাবার্তা ছিল।
এইটুকুই। আর মেইনলি যে কথাটাকে কেন্দ্র করে ব্যাপারটা অন্য পর্যায়ে যায়, সেটা যদি ক্ল্যারিফাই করতে যায় তো খুব লেম মনে হবে কারণটায়। বিশ্বাস নাও করতে পারেন, তাই জনগণের মাঝে ওই কারণ দোষিয়ে আর নিজেকে মিমিক্রি ম্যাটেরিয়াল বানায়নি। সেই লেম কারণটা শুনতে চাচ্ছে। আপনার নিজের দলের কর্মীকে হঠাৎ কি এমন কারণে এই ধরনের আপত্তিকর কথা বলার প্রয়োজন পড়তে পারে, যে কারণ আপনার নিজের কাছে লেম মনে হচ্ছে? ওয়েল, তো ঘটনা হচ্ছে সেদিন একটা ক্লাবে ছিলাম, নাইট ক্লাব। মাঝে মধ্যে ওখানে যাওয়া হতো আমার। তো ক্লাবে আমার একজনের সাথে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব না ঠিক পরিচয় হয় আর কি। দুজনেই মাঝে মধ্যে ওখানে যেতাম, হ্যাং আউট করতাম, তাই সেভাবে পরিচয়। আমরা একসাথেই খেতাম ওখানে। এক সময় একটা কল আসলে কথা বলে ফোনটা টেবিলে রেখে দেই সেভাবে। আর আমার হ্যাং আউট হয়ে গিয়েছিল, তাই তেমন কিছু খেয়াল করতে পারিনি। ওই শালাই সেই দিন নিজের ফোন মনে করে আবল তাবল বকতে বকতে টেবিল থেকে আমার ফোন নিয়ে তৃণাকে ওই টেক্সটটা পাঠায়। এখন কাকে পাঠাতে গিয়ে তৃণাকে পাঠিয়ে দিচ্ছে সেটা জানি না। জানতে চেয়েছিলাম অবশ্য, কিন্তু শুনেছি ওই শালা নেশাখোর নাকি কোন মেয়ের সাথে কী কাণ্ড ঘটিয়ে রিহ্যাবিলিটেশনে গিয়েছে। বাড়িতেও খোঁজ নিতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু দারুণ বলেছে বাড়িতে নাকি কেউ নেই। ছেলেটার পরিবার বলতে আছে বাবা, সেও অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট তখন। এখন এই ঘটনাটা মিডিয়াতে বলার মতো তো না, কিংবা পুরো ঘটনা স্কিপ করে শুধু একজন আমার ফোন থেকে ভুলও অন্য কাউকে টেক্সট পাঠাতে গিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে, এটাও বলার মতো বা বিশ্বাস করার মতন না। বাকি যেটুকু সম্মান ছিল তাও যেত নিশ্চিত। ওই শালা নেশাখোরের বাচ্চার জন্য পুরো একটা মাস আমার জীবনে ট্র্যাজেডি হয়েছিল। আর এইসব কিছু বুঝিয়ে বলবো বলে তখন ফোনে ওই বেশ্যাটাকে দেখা করতে বলেছিলাম সরাসরি, কিন্তু শালির রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। তবে সব কিছুর মধ্যে হাস্যকর ব্যাপার হচ্ছে এত কিছু করেও কারো কাছে বিন্দুমাত্র সিম্প্যাথি পেল না। তার হয়তো কেউ বললই নাই, আমাকে ট্রল করেছিল যারা, তাদের কাছেও সহানুভূতি পেল না, উল্টো নিজের কীর্তি ফাঁস হলো। অ্যান্ড বাই দ্য ওয়ে, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ প্লিজ। আচ্ছা, যে ছেলেটার জন্য এত কিছু হলো, আপনার তাকে সন্দেহ হয়নি কখনো যে সেও তৃণার লোক হতে পারে বা এটাও কোনো ষড়যন্ত্র? খোঁজ নিয়েছিলাম, এমন হওয়ার চান্স নেই। পুরো দোস্ত ব্যবসায়িক ফ্যামিলি থেকে বিলিং করে, রাজনৈতিক এসব ক্যাচালে একেবারেই নেই। আর তাছাড়া ছেলেটার নিজের জীবন বলতেই ছিল ওসব নেশা পানি আর নানান ধরনের ড্রাগস। বলতে পারেন এক প্রকার লাইফলেস। আর ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব নিয়ে নিত্যসঙ্গী ছিল। এই ধরনের ছেলে অন্যের হয়ে কাজ করে কারো ক্ষতি করবে না, এরা নিজেদের যা ইচ্ছে হয় তাই করে, যেমন ওই দিন করেছিল আমার ফোন থেকে সাইকো একটা। এই পর্যায়ে অন্তিক আর নিলয় দুজনে একসঙ্গে একে অপরের দিকে তাকায়। মনে হলো যেন তারা দুইজনে একসঙ্গে কিছু একটা ধরতে পেরেছে। সব বুঝলাম, কিন্তু পুরো ঘটনায় তৃণের বিরুদ্ধে কাজে আসবে এমন কিছু তো পেলাম না। আরে উকিল সাহেবের এত অধৈর্য হলে চলবে? এখন তো আসল কথা বলা বাকি। অন্তিক গ্রুপ উচকে তাকায়, নিলয়ও আগ্রহী চোখে তাকাচ্ছে। এভাবে সাহিল দুজনকেই নিজের দিকে তাকাতে দেখে বলে, রিল্যাক্স, এত জোহরি চোখে তাকানো কিছু নেই ব্রাদার্স। মনে হলো আপনাদের জন্য ইনফরমেটিভ এমন কিছু বলা বাকি আছে। সো মে আই? অন্তিক কুচকানো ভ্রুজোড়া সোজা করে দেয়। প্লিজ। তো ব্যাপারটা হচ্ছে এই যে এত কিছু আপনাদের বললাম, কি কারণে এমন অপ্রীতিকর কথা তৃণাকে বলা হয়েছে, এর পেছনে কারণ এসব তৃণা জানতো। ইভেন ওর সাথে আমার পুরো ব্যাপারটাই সোশ্যাল মিডিয়া যাওয়ার আগে কথা হয় সামনাসামনি। সব কিছু আমি ওকে খুলে বললেও ছিলাম, তাও কী কারণে জিনিসটা পাবলিক করেছে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। ও যে স্পাই ছিল সেটা এখন কম বেশি সবাই জানে। মোট কথা ও ইচ্ছে করে এসব করেছে। এখন এই কথাগুলো কখন, কোথায়, কিভাবে কাজে লাগাতে হবে বা কাজে আসবে সেটা উকিল সাহেব ভালো জানবেন নিশ্চয়ই। বুঝলাম। আপনারা কোথায় মিট করেছেন সেটার এক্সাক্ট লোকেশন আমাকে টেক্সট করে পাঠিয়ে দিবেন কাইন্ডলি। শিওর, এখনই পাঠিয়ে দিচ্ছি। এটা বলেই সাহিল পাশ থেকে ফোন নিয়ে অন্তিককে টেক্সট করে পাঠিয়ে দেয় সাথে সাথে। অন্তিক লোকেশনটা দেখে নিয়ে বলে, আপনার দেওয়া তথ্যগুলো সামনের সপ্তাহে কোর্টের রায় বদলাতে অনেক সহায়তা করবে। থ্যাঙ্কস ফর কোঅপারেটিং আস। মাই প্লেজার। এবার তাহলে উঠে, আশা করি সামনে কখনো আবার দেখা হবে। শিওর।
প্রাণেশা তার কলেজের নতুন বান্ধবীর সাথে একটা আইসক্রিম ভ্যানের পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। একটু আগেই পাশের ওই ফুচকা স্টল থেকে দুজনে ফুচকা খেয়েছিল। সে কি ঝাল, চোখ মুখ লাল হয়ে পানি এসে গিয়েছিল দুজনের। তাই তাড়াতাড়ি আইসক্রিম ভ্যানের কাছে এসে আইসক্রিম নিয়েছে আবার। প্রাণেশার নতুন বান্ধবীর নাম মেহা। বান্ধবীও নতুন, সাথে কলেজও নতুন। প্রাণেশা আগে যে কলেজে পড়তো সেখান থেকে তার শাশুড়ি মা তাকে এখানে ট্রান্সফার করিয়ে এনেছে। এটা কলেজ সহ একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ইসিও এখানে পড়ে। দুজনে একসাথে আসা যাওয়া করে। যদি না কেউ একজন কলেজে না এসে থাকে, আজকেও ইসির সাথে এসেছে, কিন্তু তার ক্লাস আগেই শেষ হয়ে যাওয়ায় সে মেহার সাথে চলে এসেছে। মেহাইকে ভুজুং ভাজুং বুঝিয়ে নিয়ে এসেছে। আশেপাশে আরও কয়েকজন ছেলে মেয়ে দেখা যাচ্ছে কলেজ সহ ভার্সিটিরও। এখন দুজনে আইসক্রিম খেতে খেতে গল্প করছে। মেহা প্রাণেশার সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তাই তাদের গল্প করতে অসুবিধা হয় না। প্রাণেশার গল্প করতে করতেই হঠাৎ মনে হলো কেউ তাকে গভীরভাবেই পরখ করছে। তার অস্বস্তি হলো। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালে তেমন কাউকেই খুঁজে পেল না, কিন্তু তার অস্বস্তি কাটছে না। মনে হচ্ছে কেউ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে হঠাৎ ওড়না ঠিকঠাক করে গায়ে মেলে দিল। আগেও অবশ্য ঠিকই ছিল, কিন্তু মেয়েদের সিক্স সেন্স তাদের কিছু কিছু ক্ষেত্রে আগাম ইঙ্গিত দেয়। প্রাণেশার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। নিলয় আর অন্তিক গাড়িতে আছে এখন। নিলয় গাড়ির লুকিং গ্লাসে পেছনে থাকা অন্তিকের দিকে তাকালো। গলা খাকারি দিয়ে বলে উঠল, স্যার, মিস্টার ফারদিনের মুখে ভাইরাল অডিওর কথা শুনে আপনার কি তাই মনে হচ্ছে যেটা আমি ভাবছি? ভাবার কিছু নেই, ওটা ইরফানে ছিল, ওর দ্বারা এসব সম্ভব। ভাগ্যিস মিস্টার ফারদিন ইরফান স্যারের দিক থেকে ব্যাপারটা বুঝতে পেরেছে। না হলে যদি তাকে ভুল বুঝে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠত, তাহলে আমাদের জন্য ব্যাপারটা সামলানো টাফ হয়ে যেত। যথেষ্ট বিত্তবান পরিবার তাদের, নামডাক তো আছেই। তার উপর রাজনীতিতে আসার পর থেকে সাহিল ফারদিনের হাত লম্বা। সেসব ব্যাপার না, সামলানো যেত। ক্ষমতা টাকার চেয়ে ট্রিক্স জীবনকে বেশি সহজ করে। আমি ভাবছি অন্য কথা। তোমার কি মনে হয় সাহিল ফারদিনের সাথে কারো একটা চেহারা খুব মিলে? চেহারার মিল কার সাথে স্যার? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কারো একটার সাথে খুব মিলে। মাথায় আনতে পারছি না আপাতত। সরোয়ার বাড়ির চারপাশটা খুব সুন্দর, মনোরম আর অভিজাত একটা পরিবেশ। বাগানের দিকে লোহার একটা সাদা রং করা দোলনা আছে। ওটা প্রাণেশার খুব প্রিয়, কারণ এখান থেকে বাগানটা সুন্দরভাবে দেখা যায়। বাগানে খুব সুন্দর সুন্দর ফুল, ডালিয়া, সূর্যমুখী, অর্কিড, হেলিওট্রপস সহ আরও দুই একটা বেশ দুর্লভ দুর্লভ ফুল আছে। এই বাড়ির দুই ছেলে অন্তিক আর দিগন্ত আনিয়েছে এগুলো। এসব প্রাণেশা দিতি আপু আর অয়ন্তিকা আপুর কাছেই জেনেছে। সাদা রং করা লোহার দোলনাটার বসে প্রাণেশা লোকের মধ্যে তার আর্ট করার খাতাটা নিয়ে তাতে আঁকাআঁকি করছে। এদিকে থেকে বাগানের যে ফুলগুলো দেখা যাচ্ছে সেই দৃশ্যটাই ফুটিয়ে তুলেছে তার ক্যানভাসে। তার সম্পূর্ণ মনোযোগ ওখানে। পাশে যে কবে অন্তিক এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি। অন্তিক তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখনই প্রাণেশাকে দেখতে পায় সে। মেয়েটা দোলনায় বসে মাথা ঝুঁকিয়ে কী যেন করছিল। সে দোতলা থেকে ঠিক দেখতে পায়নি, তাই প্রাণেশা কী করছে সেই কৌতূহল থেকে নিচে আসার কথা ভাবে। কী আজব, মেয়েটা ওকে টানছে কোনো কথাবার্তা ছাড়াই। মেয়েটা না তার প্রতি আগ্রহ দেখায়, না তো তার সামনে আসে, আর তার সাথে কথাও বলে না। ও, সে তো কথা বলতেও পারে না। কিন্তু এত নির্লিপ্ত থেকেও অন্তিককে কীভাবে টানছে? নাকি অন্তিকে একটু বেশি ভাবছে মেয়েটাকে নিয়ে? হয়তো মেয়েটার মধ্যে মাঝে মাঝে সে নিজের অস্থিরতাকে খুঁজে পায়, আর এটাই তার কাছে সবচেয়ে বিরক্তির কারণ। তার এক ধাক্কায় যে অস্থিরতা কি এক সস্তা, নাকি যে যার তার মধ্যেই খুঁজে পাবে? কখনো না। তার অস্থিরতা একজনই। তার মনে হঠাৎ জাগা এই অনুভূতি একমাত্র অস্থিরতার জন্যই বরাদ্দ, আর কারো জন্য না। অন্তিক ভেবে রেখেছে মেয়েটাকে সে ডিভোর্স দিয়ে দিবে। এখন তাদের বিয়ের 1 মাস হয়ে গিয়েছে, আর 1 মাসের মধ্যেই সে চাইলে ডিভোর্স সম্পূর্ণ করে নিতে পারবে। কিন্তু মেয়েটাকে তার মামা মামি আর আগ্রহ করবে বলে মনে হয় না, আর বাবা মাও নি। তাই একটু সময় নিয়ে বুঝে শুনে সব করার কথা ভেবেছে সে। 3 মাস পর ওকে ডিভোর্স দিয়ে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে তারপর অস্থিরতার সামনে দাঁড়াবে সে। এই ধরনের একটা অতীত যে ছিল ওর জীবনে, তার কোনো চিহ্নই রাখবে না, সম্পূর্ণ মুছে ফেলবে। তারপর অস্থিরতাকে নিজের জীবনেই নিয়ে আসবে। ততদিনে তার অস্থিরতা না হয় কলেজ শেষ করুক, নিজেকে একটু গুছিয়ে নিক, এটুকু সময় দেওয়া যায়।
নিলয় যখন ফোন করে তার অস্থিরতার সম্পর্কে এই তথ্যটুকু জানিয়েছিল দেশে এসেই, তখনই সে নিলয়কে বলে রেখেছিল যেন সে মেয়েটার সব খবরাখবর রাখে। খোঁজ যখন একবার পেয়েছে তখন আর তাকে নিয়ে চিন্তা নেই। নিলয় তার দেওয়া প্রতিটা কাজ খুব নিষ্ঠার সাথেই করে, তাই আপাতত এই বিয়েটা থেকে মুক্ত হওয়ার দিন গুনতে হবে। বিয়ের কথা ভাবতেই আবার সে প্রাণেশার দিকে তাকালো। মেয়েটা এখনও সেভাবেই ঝুঁকে আছে। অন্তিক ভ্রু কুঁচকে তাকায়। পাগল নাকি মেয়েটা? এতক্ষণ এইভাবে কে বসে থাকে? ঘাড় ব্যথা করবে না? মনে মনে কথাটা আওড়ায় সে। পরক্ষণেই নিজের উপর বিরক্ত হয়। এই মেয়ের ঘাড় ব্যথা হোক, মাথা ব্যথা হোক, কিংবা পুরো শরীর ব্যথা হোক, তাতে তার কি? সে কেন মেয়েটার কথা ভাবছে? অন্তিক ওখান থেকেই প্রাণেশার দিকে বিরক্ত চোখে তাকালো। ভ্রু কুঁচকে বিরক্ত চোখে ওকে দেখতে দেখতেই কখন যে সেই দৃষ্টি মুগ্ধতায় পরিণত হয়েছে তা সে বুঝতেই পারেনি। বুঝবে কি করে? অন্তিক তো ভাবছে মেয়েটার চুলগুলো এত সুন্দর কি করে। ছোট্ট একটা ক্লিপ দিয়ে দুই দিক থেকে চুলগুলো এনে পেছনের দিকে আটকে রেখেছে। যদিও পেছন থেকে তেমন একটা দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে হলো সামনের দিকে হয়তো কিছু চুল বেরিয়ে আছে। এই চুলগুলো থেকেই তো সেই পরিচিত ঘ্রাণটা পায় অন্তিক, যেটা তাকে খুব টানে। অন্তিক একটা শুকনো ঢোক গিলে নিজের মনোযোগ সরাতে চাইল, কিন্তু পারছে না। আবার ওর দিকে তাকালো সে। এবার তাকাতেই হঠাৎ কিছু মনে পড়ল তার। কালই তো ক্লাস না করে ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল এই মেয়ে। ওদের আশেপাশে তখন আরও কিছু ছেলে মেয়ে ছিল। এই মেয়ে বান্ধবীর সাথে গল্প করতে এতই ব্যস্ত ছিল যে একটা ছেলে তার ব্যাগে প্রেমপত্র নাকি কিসের একটা কাগজ যে ঢুকিয়ে দিয়েছিল তা সে বুঝতেও পারেনি। অন্তিকের তখন মন যাচ্ছিল ওই ছেলে সহ প্রাণেশা দুজনকে ঠাঁটি একটা চড় মেরে আসতে। অন্যের বউকে প্রেমপত্র দেয় এই ছেলে, বাস্টার্ড একটা। প্রেমপত্র দেওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত ছিল মেয়েটা সিঙ্গেল নাকি বিবাহিতা। একটা মেয়েকে দেখলো, ভালো লাগলো, অমনি কিছু না জেনে শুনে প্রেমপত্র দিয়ে দিল। পাওয়ার্ড কোথাকার। আর এই মেয়েটা ধ্যান জ্ঞান হারিয়ে দিন দুনিয়া ভুলে বান্ধবীর সাথে গল্পে মেতে গেছে। এদিকে একটা পরপুরুষ যে তার ব্যাগে প্রেমপত্র গুঁজে দিচ্ছে সে হুঁশটুকু নেই। আবার নিজের স্বামীর দৃষ্টিতেই নাকি অস্বস্তি বোধ করে, গায়ের ওড়না ঠিক করে। মুহূর্তটা ভাবতেই অন্তিকের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তারপর হঠাৎ এক মুহূর্তেও ওর দিকে তাকিয়ে নিচে নামতে শুরু করে। কি ভেবে যে অন্তিক প্রাণেশার কাছে যাচ্ছে তা সে নিজেই জানে না। শুধু মন চাইলেও ওর কাছে যেতে, অথচ সে নিজেই প্রাণেশাকে বলে রেখেছিল যেন তার সামনে না আসে। অয়ন্তী, দিদি আর মেহেরিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। কিচেন থেকে মিসেস আয়েশা আমিন এসে ওদের জিজ্ঞেস করলো,